নমস্কার। গপ্প ক্যাফে টিমে আপনাদের সকলকে জানাই স্বাগত। ২রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। সেই উপলক্ষে তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আজ আপনাদের জন্য গপ্প ক্যাফে টিমের বিশেষ নিবেদন সেপ্টোপাসের খিদে। মুখ্য ভূমিকায় পরিমল, অভিজিৎ, কান্তিচরণ চ্যাটার্জি, সেপ্টোপাস এবং কুকুর বাদশাহ। পরিমলের ভূমিকায় ও গল্প পাঠে এবং কান্তিচরণ চ্যাটার্জির চরিত্রে সৃঞ্জয় নন্দী। অভিজিতের ভূমিকায় সৃজিত। সত্যজিৎ রায়, জন্ম ২রা মে ১৯২১। সত্যজিৎ রায় ছিলেন বাংলা চলচ্চিত্র এবং বাংলা সাহিত্য জগতের একজন উজ্জ্বল প্রতিভা। একদিকে যেমন চলচ্চিত্র জগতে অবদানের জন্য তিনি পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, অন্যদিকে তেমন সৃষ্টি করেছেন প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো এবং ফেলুদার মতন কালজয়ী চরিত্র। কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং পরবর্তীকালে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সত্যজিৎ রায় পড়াশোনা শেষ করেন। চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে চলচ্চিত্র নির্মাণকেই তিনি পেশা হিসেবে বেছে নেন। তার জীবদ্দশায় তিনি যেমন গোপিকাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে, পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিতের মতন অসাধারণ সব চলচ্চিত্র নির্মাণ করেছেন, তেমনি তার লেখা ছোট গল্প এবং উপন্যাস আপামর বাঙালির মনে জায়গা করে নিয়েছে। এই মহান সাহিত্যিক ও পরিচালকের মৃত্যু ঘটে ২৩শে এপ্রিল ১৯৯২ সালে। আজকের গল্প সেপ্টোপাসের খিদে প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। শুরু হচ্ছে সেপ্টোপাসের খিদে। কড়া নাড়ার আওয়াজ পেয়ে আপনা থেকে মুখ থেকে একটি বিরক্তিসূচক শব্দ বেরিয়ে পড়ল। বিকেল থেকে এই নিয়ে ৪ বার হলো। মানুষ কি করে কাজ করে বলুন তো? কার্তিকটাও সেই যে বাজারে গেছে, ফেরার নামটি আর নেই। লেখাটা বন্ধ করে নিজেই উঠে যেতে হলো। দরজা খুলে আমি তো অবাক। আরে, এই যে কান্তিবাবু! বললাম, কি আশ্চর্য, আসুন আসুন। চিনতে পেরেছো? প্রায় চেনা যায় না বললেই চলে। ভদ্রলোককে ভেতরে ঘরে এনে বসালাম। সত্যি ১০ বছরে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে কান্তিবাবুর চেহারায়। একেই 1950-তে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে নিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখেছি। ৫০-এর কাছাকাছি বয়স তখনই, কিন্তু একটি চুলও পাকেনি। আর ওই বয়সে উৎসাহ ও এনার্জি যে নমুনা দেখেছিলাম, তা সচরাচর আমাদের তরুণদের মধ্যে দেখা যায় না বললেই চলে। তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি। আমার ঘরের জানালাটার একটি টেবিলের মধ্যে কান্তিবাবুরই দেওয়া একটি অর্কিড ছিল। শখ এখনো আছে বললে অবশ্যই ভুল বলা হবে। কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটি কৌতূহল আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তারপর উনি দেশ ছেড়ে যাওয়ার পরই ক্রমশ সেই শখটি আপনা থেকেই নিভে গেছে, যেমন অন্য শখগুলোও গেছে। এখন লেখা নিয়েই থাকি। ইদানিং দিনকাল বদলেছে। বই লিখে আজকাল রোজগার হয়। ৩টি বই বিক্রির টাকাতেই তো সংসার প্রায় চলে যাচ্ছে আমার। অবশ্যই সংসার বলতে আমি, আমার বিধবা মা আর চাকর কার্তিক। চাকরি একটা আছে বটে, তবে আশা আছে বই থেকে তেমন তেমন রোজগার হলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেবল বই লিখব আর লেখার অবসরে দেশ ভ্রমণ করব। কান্তিবাবু বসে থেকে থেকে হঠাৎ শিউরে উঠলেন। বললাম, ঠান্ডা লাগছে? জানালাটা বন্ধ করে দেবো? এবার কলকাতায় শীতটা। না না, ওরকম আজকাল মাঝে মাঝে হয়। বয়স হয়েছে তো, তাই নার্ভগুলো ঠিক। অনেক প্রশ্ন মাথায় আসছিল। কার্তিক ফিরেছে, ওকে চা আনতে বললাম। কান্তিবাবু বললেন, বেশিক্ষণ বসবো না। তোমার উপন্যাস হাতে এসেছিল একখানা। তোমার প্রকাশকের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে এখানে এলুম। এসেছি একটা বিশেষ দরকারে। বলুন না। তবে তার আগে মানে কবে দেশে ফিরলেন, কোথায় ছিলেন, কোথায় আছেন, এইসব জানলে একটু ভালো লাগতো আর কি। ফিরেছি ২ বছর। ছিলুম আমেরিকায়, আছি এখন বারাসাতে। বারাসাত? হ্যাঁ, একটা বাড়ি কিনেছি। বাগান আছে? আছে। আর গ্রিন হাউস? কান্তিবাবুর আগের বাড়ির বাগানে চমৎকার একটি গ্রিন হাউস বা কাচের ঘর ছিল, যাতে তিনি তার দুষ্প্রাপ্য গাছগুলিকে তোয়াচে রাখতেন। কত রকম যে অদ্ভুত গাছ দেখেছি তার ঠিক নেই। এই অর্কিডই তো প্রায় ৬০-৬৫ রকমের। তার ফুলের বৈচিত্র্য উপভোগ করে একটি পুরো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেত। কান্তিবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ, একটা গ্রিন হাউস আছে। আপনার গাছপালার শখ তাহলে এই ১০ বছরে কিছু কমেনি? না। কান্তিবাবু আমার ঘরের উত্তরের দেওয়ালের দিকে চেয়ে রয়েছেন। দেখে আমারও চোখ সেই দিকে গেল। মাথা সমেত একটি রয়্যাল বেঙ্গলের ছাল সেখানে ঝোলানো রয়েছে। বললাম, চিনতে পারছেন? এটা সেই বাঘটাই তো। হ্যাঁ, ওই দেখুন কানের পাশে বুলেটের ফুটোটাও রয়েছে।
আশ্চর্য টিপ ছিল তোমার। এখনো চালাতে পারো ওরকম অব্যর্থ গুলি? জানি না, অনেকদিন পরীক্ষা করিনি। শিকার ছেড়েছি প্রায় 5-7 বছর হয়ে গেছে। কেন? অনেক তো মারলাম, বয়স হয়েছে। তাই আর প্রাণী হত্যা, মাছ মাংস ছেড়েছো নাকি? নিরামিষ খাচ্ছ? না। তবে এ তো শুধু হত্যা। বাঘ মারলে কি কুমির মারলে কি মোষ মারলে, ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে শিং মাউন্ট করে দেওয়ালে টাঙিয়ে রাখলে। ঘরে শোভা বাড়লো, এসে কেউ আঁতকে উঠলো, কেউ বাহবা দিল। তোমারও জোয়ান বয়স, অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে গেল। আর হাঁস মুরগি ছাগল ইলিশ মাগুর যে তুমি চিবিয়ে খেয়ে ফেলেছো হে। শুধু প্রাণী হত্যা নয়, প্রাণী হজম। কি আর বলি, অস্বীকার করতে পারলাম না। কার্তিক চা দিয়ে গেল। কান্তিবাবু কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে আবার শিউরে উঠে চায়ের পেয়ালা তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, জীবে জীবে খাদ্য খাদকের সম্পর্ক সে তো সৃষ্টির গোড়া থেকেই হে। ওই যে টিকটিকিটা ওত পেতে রয়েছে দেখেছো? দেখলাম কিং কোম্পানি ক্যালেন্ডারটার ঠিক উপরের একটি টিকটিকি তার থেকে ইঞ্চিখানেক দূরে একটি উচ্চিংড়ির দিকে নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তারপর দেখতে দেখতে গুটি গুটি করে অতীব সন্তর্পণে পোকাটির দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীরের মতো এক ছোবলে সেটিকে মুখে পুরে নিল। কান্তিবাবু বললেন, ব্যাস চলল ডিনার। খালি খাওয়া আর খাওয়া, খাওয়াটাই সব। বাঘ মানুষ খাচ্ছে, মানুষ ছাগল খাচ্ছে, আর ছাগল কিনা খাচ্ছে। ভাবতে গেলে কি বন্য কি আদিম কি হিংস্র মনে হয় বলো তো। অথচ এই হলো নিয়ম, এছাড়া গতি নেই। এ না হলে সৃষ্টি অচল হয়ে যাবে হে। নিরামিষ খাওয়াটা বোধ হয় এর চেয়ে অনেক কে বললো হে তোমায়? শাকসবজি তরিতরকারি এসবের কি প্রাণ নেই? তা তো আছেই। জগদীশ বোস আর আপনার দৌলতে সে কথা সবসময় মনে থাকবে। তবে মানে ঠিক সেই রকম প্রাণ নয় তো। গাছপালা আর জীবজন্তু কি এক? তোমার মতে কি দুয়ে অনেক প্রভেদ? প্রভেদ নয়, যেমন ধরুন গাছ হেঁটে বেড়াতে পারে না, শব্দ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। এমনকি মন বলে যে কিছু আছে, তাই তো বোধ হয় বোঝার কোনো উপায় নেই। তাই নয় কি? কান্তিবাবু কি জানি বলতে গিয়ে বললেন না। চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন। তার চোখের করুণ সংশয়াকুল দৃষ্টি দেখে আমার মনটা হঠাৎ কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। সত্যি ভদ্রলোকের চেহারার কি আশ্চর্য পরিবর্তন ঘটেছে। কান্তিবাবু ধীর কণ্ঠে বললেন, পরিমল, আমার বাড়ি এখান থেকে 21 মাইল। 58 বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি, তখন নিশ্চয়ই একটা গাঢ় কারণ আছে। এটা বুঝতে পারছো তো? নাকি ওইসব আজগুবি রং চড়ানো গল্প লিখে সে বুদ্ধি হারিয়ে গেছে? ভাবছো লোকটা একটা টাইপ বটে, একটা গল্পে লাগাতে পারলে বেশ হয়। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কান্তিবাবু ভুল বলেননি। তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা মনের আনাচে কানাচে সত্যিই ঘোরাফেরা করছিল। ভদ্রলোক বললেন, জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই লেখো না কেন সেসব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে। আর এটাও মনে রেখো যে তুমি কল্পনার সঙ্গে যতই রং চড়াও না কেন, বাস্তবের চেয়ে কখনোই তা বেশি বিস্ময়কর হতে পারবে না। যাকগে, আমি তোমায় উপদেশ দিতে আসিনি। আমি এসেছি সত্যি বলতে কি তোমার সাহায্য ভিক্ষা করতে। কান্তিবাবু আবার বাক্তার দিকে চাইলেন। কি সাহায্যের কথা বলছেন ভদ্রলোক? তোমার বন্দুকটা আছে না বিদায় করে দিয়েছো হে? আমি একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। বন্দুকের কথা জিজ্ঞেস করছেন কেন? বললাম, আছে, তবে মরচে ধরেছে বোধহয়। কিন্তু কেন? কাল ওটা নিয়ে আমার বাড়িতে একবার আসতে পারবে? আমি আবার ভদ্রলোকের দিকে চাইলাম। না, কোনো রসিকতার কোনো ইঙ্গিত নেই তার দৃষ্টিতে। অবশ্যই কেবল বন্দুক নয়, টোটাও লাগবে। কান্তিবাবুর এ অনুরোধে কি বলবো চট করে ভেবে পেলাম না। একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না, কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে। খামখেয়ালি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নইলে আর জীবন বিপন্ন করে উদ্ভিদ গাছপালা উদ্দেশ্যে কেউ বন বাজারে ধাওয়া করে? বললাম, বন্দুক নিয়ে যেতে কোনো আপত্তি নেই, তবে কারণটা জানার জন্য বিশেষ কৌতূহল হচ্ছে। আপনাদের ও অঞ্চলে জন্তু জানোয়ার কি চোর ডাকাতের উপদ্রব বাড়ছে নাকি? কান্তিবাবু বললেন, এসব তুমি এলে পরে বলবো। বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত না হতে পারে, আর যদিও বা হয়ও, এটুকু বলে রাখছি যে তোমার কোনো দণ্ডনীয় অপরাধের দায়ে পড়তে হবে না। কান্তিবাবু উঠে পড়লেন।
তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে এসেছি কারণ শেষ যা দেখেছি তোমায় তাতে মনে হয়েছিল যে আমার মতো তোমারও নতুন ধরনের অভিজ্ঞতার প্রতি একটি বিশেষ আকর্ষণ আছে। তাছাড়া আমার লোকসমাজে যাতায়াতের আগেও কম ছিল, এখনও প্রায় নেই বললেই চলে, এবং চেনা পরিচিতের মধ্যে মিষ্টিময় যে কজন আছে তোমার বিশেষ গুণগুলি তাদের কারোর মধ্যে নেই। অতীতে অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনাটা শিরায় শিরায় অনুভব করতাম, আজ এই মুহূর্তে আবার যেন তার কিছুটা অনুভব করলাম। বললাম, কোথায় কখন কিভাবে যাব বলে দিন। সে বলে দিল, যশোর রোড দিয়ে সোজা গিয়ে বারাসাত স্টেশনে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধুমুরলি ঘাটের কথা জিজ্ঞেস করবে। সেটা স্টেশন থেকে মাইল 4। সেই দিঘির পাশে একটা পুরনো ভাঙা নীলকুঠি আছে, তার পাশেই আমার বাড়ি। তোমার গাড়ি আছে তো? না, তবে আমার এক বন্ধুর আছে। কে বন্ধু? অভিজিৎ, কলেজে সহপাঠী ছিল। কেমন লোক সে? আমি চিনি। চেনেন না বোধহয়, তবে লোক ভালো। মানে আপনি যদি বিশ্বস্ততার কথা বলেন তাহলে হি ইজ অলরাইট। বেশ, তো তাকে নিয়েই যেও। তবে যেও নিশ্চয়ই, ব্যাপারটা জরুরি সেটা বলা বাহুল্য। বিকেলের মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। আমার বাড়িতে টেলিফোন নেই। রাস্তার মোড়ে রিপাবলিক কেমিস্ট থেকে অভিজিতের বাড়িতে ফোন করলাম। বললাম, চলে আয় এক্ষুনি, একটা জরুরি কথা আছে। তোর নতুন গল্প পড়ে শোনাবি তো? আবার ঘুমিয়ে পড়বো কিন্তু। আরে না না, অন্য ব্যাপার। কি ব্যাপার, অত আস্তে কথা বলছিস কেন? একটা ভালো ম্যাস্টিফের বাচ্চার সন্ধান আছে। লোক বসে আছে আমার বাড়িতে। কুকুরের টোপ না ফেললে আজকাল অভিজিৎকে তার বাড়ি থেকে বার করা খুব শক্ত। 5টি মহাদেশের 11 জাতের কুকুর আছে অভিজিতের ক্যানেলে, তার মধ্যে 3টি প্রাইজ প্রাপ্ত। 5 বছর আগেও এরকম ছিল না। ইদানিং কুকুরই তার ধ্যান জ্ঞান চিন্তা। কুকুর প্রীতির বাইরে অভিজিতের গুণ হলো আমার বুদ্ধি বিবেচনার প্রতি অপরিসীম বিশ্বাস। আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি প্রকাশকদের মনোপ্রুত না হওয়ায় শেষটায় অভিজিতের অর্থানুকূল্যে ছাপা হয়েছিল। সে বলেছিল, আমি কিচ্ছু জানি না। তুই যখন লিখেছিস তখন একেবারে রাবিশ হতেই পারে না। পাবলিশারগুলো গবেট। যাই হোক, সে বই পড়ে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিলাম। ফলে আমার প্রতি অভিজিতের আস্থার ভিত্তি আরও দৃঢ় হয়েছিল। ম্যাস্টিফের বাচ্চার ব্যাপারটা নিছক মিথ্যে হওয়ার দরুন আমার একটা বড়সড় অভিমার্কা রদ্দার পাওনা ছিল, এবং পেলামও। কিন্তু আসল প্রস্তাবটা সাদরে গৃহীত হওয়ার দরুন রদ্দার চিন্তাভাবনা ভুলে গেছিলাম। অভি সৎসাহে বলল, অনেক দিন আউটিংয়ে যাই না। সেই সোনাপুরে ঝিলে স্নাইপ শুটিং। কিন্তু লোকটি কে? ব্যাপার কি একটু খুলে বলো না বাছাধন। ভুলে সে যখন নিজেই বলল না, তখন আমি আর কি বলি। একটু রহস্য না হয়ে রইল, জমবে ভালো। কল্পনা শক্তিকে এক্সারসাইজ করার এই তো সুযোগ। আহা, লোকটি কে তাই বল না। কান্তিচরণ চ্যাটার্জি, বুঝলে কিছু? এককালে কিছুদিন বোটানির প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে। প্রফেসরই ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে ঘুরতেন, সে বিষয়ে রিসার্চ করতেন, প্রবন্ধ লিখতেন। ভালো কালেকশন ছিল গাছপালার, বিশেষত অর্কিডের। তোর সঙ্গে আলাপ কিভাবে? আসামের কাজিরাঙা ফরেস্ট বাংলোতে আমি বাঘ মারবো তাক করছি, আর উনি খুঁজছে নেপেনথিস। কি খুঁজছেন? নেপেনথিস বোটানিক্যাল নাম। সোজা কথায় পিচার প্লান্ট বা কলসপত্রী। আসামের জঙ্গলে পাওয়া যায়, পোকামাকড় ধরে খায়। আমি নিজে অবশ্যই দেখিনি, কান্তিবাবুর মুখে শোনা যা। কীটখোর, পোকা খায়, গাছ পোকা খায়। তোর বোটানি ছিল না বোধ হয়? না। বইয়ে ছবি দেখেছি, অবিশ্বাস করার কিছুই নেই। তারপর? তারপর আর কি, ভদ্রলোক সে গাছ পেয়েছেন কিনা জানি না, কারণ শিকার শেষ করে আমি চলে আসি, উনি থেকে যান। আমার তো ভয় ছিল কোনো জন্তু জানোয়ার কি সাপ খোপের হাতে উনি বোধহয় প্রাণ হারাবেন। গাছের নেশায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়তেন। কলকাতায় ফিরে এসে 2-1 বারের বেশি দেখা হয়নি, তবে ওর কথা মনে হতো প্রায়ই, কারণ সাময়িকভাবে অর্কিডের নেশা আমাকেও ধরেছিল। বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমায় এনে দেবেন। আমেরিকা? ভদ্রলোক আমেরিকা গেছে? বিলিতি কোনো এক বোটানি জার্নালে উদ্ভিদ সম্বন্ধে একটি লেখা বেরানোর পর ওর বেশ খ্যাতি হয়েছিল ওই দেশে। কোনো এক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্সে ওকে নেমন্তন্ন করেছিল আমেরিকায়, প্রায় ওই 51-2-তে। তারপর এই দেখা।
এতদিন কি করেছেন ওখানে? জানি না, তবে কাল জানাবে বলে আশা করছি। লোকটার মাথায় ছিট টিট নেই তো? তোর চেয়ে বেশি নেই এইটুকু বলতে পারি। তোর কুকুর পোষা আর ওর গাছ পোষা। অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়িতে করে আমরা যশোরের দিকে বারাসাত অভিমুখে চলেছি। আমরা বলতে আমি আর অভিজিৎ ছাড়াও আরও একটি প্রাণীর সঙ্গ রয়েছে, সে হলো অভিজিতের কুকুর বাদশা। আমারই ভুল, অভিজিৎকে না বলে দিলে সে যে সঙ্গে করে তার 11টি কুকুরের মধ্যে একটিকে নিয়ে যে আসবে না, সেটা আমার আগের থেকে বোঝা উচিত ছিল। বাদশা যাতে রামপুর হাউন্ড, বাদামি রং, বেজায় তেজিয়াল। গাড়ির পুরো পেছনকার সিটটা নিজেই দখল করে বসে আছে আর জানালা দিয়ে মুখ বার করে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের দৃষ্টি উপভোগ করছে, এবং মাঝে মাঝে একটা দুটো গ্রামের নেড়ি কুকুরের সঙ্গে সাক্ষাৎ করে মুখ থেকে একটি বিশ্রী শব্দ বার করছে। বাদশাকে অভিজিতের সঙ্গে দেখে একটা আপত্তিসূচক ইঙ্গিত দেখে অভি বলল, তোর বরকন্ডাজির ওপর আমার বিশেষ ভরসা নেই, তাই ওকে আনলাম। এতদিন বন্দুক ধরিসনি, বিপদ এলে দেখবি শেষে বাচ্চাই কাজে এসেছে। ওর ঘ্রাণ শক্তি মারাত্মক, সাহসের তো কথাই হবে না। কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় 2:30। গেটের ভেতর ঢুকে খানিকটা রাস্তায় গিয়ে একতলা বাংলো ধাঁচের বাড়ি। বাড়ির পেছন দিকে কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরীষ গাছ এবং তার পাশেই বড় একটা কারখানা গোছের টিনের ছাতওয়ালা ঘর। বাড়ির মুখোমুখি রাস্তা, উল্টো দিকে বাগান এবং বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া জায়গা। চকচক করছে এক সারি কাচের বাক্স। কান্তিবাবু আমাদের অভ্যর্থনা করে বাদশার দিকে তাকিয়ে কুঞ্চিত ভুরু কুচকে বললেন, এ কি শিক্ষিত কুকুর? অভি বলল, আমার ভীষণ বাধ্য, তবে কাছাকাছি শিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না। আপনার এখানে কুকুর টুকুর? না, কুকুর নেই, তবে ওটাকে আপাতত বসবার ঘরে ওই জানালাটার গড়াতে বেঁধে রাখুন। অভি আমার দিকে আর চোখে চেয়ে চোখ টিপে বাধ্য ছেলের মতো কুকুরটিকে জানলার সঙ্গে বেঁধে দিল। বাদশা দু একবার মৃদু আপত্তি জানিয়ে আর কিছু বলল না। আমরা সামনের বারান্দায় বেতের চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন, আমার চাকর প্রয়াগের ডান হাত জখম, তাই আমি নিজেই সকাল সকাল তোমাদের জন্য ফ্লাক্সে চা করে রেখেছি, যখন দরকার হবে বলো। এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না। দু একটা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দ নেই। বন্দুক হাতে নিজেকে কেমন বোকা বোকা লাগছিল, তাই সেটি দেওয়ালে ঠেস দিয়ে রেখে দিলাম। অভি ছটপটে মানুষ, নেহাতি শহুরে। গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা, অশ্বত্থ পাতার হাওয়া, ঝিঝির শব্দ, নাম না জানা পাখির ডাক, এইসব তার মোটেই ধাতে সয় না। সে কিছুক্ষণ এদিক সেদিক চেয়ে উৎসুক হয়ে বলে উঠল, পরিমলের কাছে শুনছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে এক বিটঘুটে গাছ খুঁজতে গিয়ে বাঘের খপ্পরে পড়েছিলেন। অভির অভ্যাসই হলো রং চড়ে নাটকীয়ভাবে কথা বলা। ভয় হলো কান্তিবাবু বুঝি ফস করে রেগে যান, কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন, বিপদ বলতে আপনারা বাঘের কথা মনে হয় না? সেটা অবশ্যই আশ্চর্য নয়, অধিকাংশই তাই। তবে না বাঘের কবলে পড়িনি, জোকের হাতে কিছুটা নাকাল হতে হয়েছিল বটে, ও তেমন কিছু নয়। সে গাছ পেয়েছিলেন? এই প্রশ্নটা আমারও মাথায় ঘুরছিল। কান্তিবাবু বললেন, কোন গাছ হে? সেই যে হাঁড়ি কলসি গাছ না কি জানি। ও নেপেন্থিস, হ্যাঁ পেয়েছিলাম, এখনো আছে, দেখাচ্ছি আপনাদের। এখন আর কোনো সেরকম গাছ নেই, কেবল কার্নিভোরাস প্ল্যান্ট। অর্কিডগুলো অধিকাংশই বিদেয় করে দিয়েছি। কান্তিবাবু উঠে ঘরের ভেতর চলে গেলেন। আমি আর রবি মুখোমুখি চাওয়াচাওয়ি করলাম। কার্নিভোরাস প্ল্যান্ট অর্থাৎ মাংসাশী গাছ। 15 বছর আগে পড়া বোটানির বইয়ে একটি পাতায় কয়েকটি ছবি আবছাভাবে মনে পড়ে গেল। কান্তিবাবু বেরোলেন হাতে একটি বোতল নিয়ে। বোতলটি আমাদের সামনে ধরে দেখালেন। তাতে উচ্চিংড়ে জাতীয় নানা ধরনের সব পোকা ঘোরাফেরা করছে। বোতলের ঢাকায় গোলমরিচ দানের ঢাকনার মতো ছোট ছোট ফুটো। কান্তিবাবু হেসে বললেন, হে হে হে, ফিডিং টাইম, এসো আমার সঙ্গে। আমরা কান্তিবাবুর পেছন পেছন টিনের ছাউনি দেওয়া লম্বা ঘরটার দিকে গেলাম। গিয়ে দেখি সার বাঁধা কাচের বাক্সগুলোর মধ্যে এক একটায় এক এক রকম গাছ। তার কোনোটাই এর আগে চোখে দেখিনি। কান্তিবাবু বললেন, এর কোনোটাই বাংলাদেশে পাবে না, অবশ্যই এই নেপেন্থিস ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো,
আর বাকিগুলো আফ্রিকা, অন্য সবটাই প্রায় মধ্য আমেরিকা। অভিজিৎ বলল, এসব গাছ এখানে বেঁচে রয়েছে কি করে? এখানকার মাটিতে কি? মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের। তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চয় করে না। মানুষ যেমন ঠিকমতো খাদ্য পেলে নিজেদের দেশের বাইরে অনেক জায়গাতেই স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে, এরাও তেমন ঠিকমতো খাদ্য পেলে বেঁচে থাকতে পারে, সে যেখানেই হোক। কান্তিবাবু একটি কাঁচের বাক্সের সামনে এসে দাঁড়ালেন। ভেতরে এক আশ্চর্য গাছ, ইঞ্চি 2 লম্বা, সবুজ পাতাগুলো দুপাশে সাদা সাদা দাঁতের মতো খাঁজ কাটা। বাক্সটির সামনের দিকে কাঁচের গায়ে একটি ছিটকিনি দেওয়া, বোতলের মুখের সাইজে গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন, তারপর বোতলের ঢাকনি খুলে ক্ষিপ্ত হস্তে বোতলের মুখটা দরজার ভেতরে গলিয়ে দিলেন। চিংড়িটা এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে গাছের পাতায় এসে বসলো এবং বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গিয়ে পোকাটাকে জাপটে ধরলো। অবাক হয়ে দেখলাম যে দুদিকের দাঁত পরস্পরের খাঁজে খাঁজে বসে যাওয়ায় এমন একটি খাঁচা সৃষ্টি হয়েছে যার থেকে উচ্চিংড়ে বাবাজির আর বেরানোর কোনো রাস্তাই নেই। প্রকৃতির এমন তাজ্জব, এমন বিভৎস ভাঁত আমি আর আগে কখনো দেখিনি। অভি ধরা গলায় জিজ্ঞেস করলো, পোকাটা যে ওই পাতাতেই বসবে তার কোনো গ্যারেন্টি আছে কি? কান্তিবাবু বললেন, আছে বই কি, গাছগুলো থেকে এমন একটি গন্ধ বেরোয় যেটি পোকাটিকে আকৃষ্ট করে। এটি হলো ভিনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা। বোটানির বইতে এর কথা পাবে অবশ্যই। আমি অবাক বিস্ময়ে উচ্চিংড়ে দশাটি দেখছিলাম। প্রথমে কিছুক্ষণ ছটফট করছিল, এখন দেখলাম একেবারে নির্জীব। আর দেখলাম যে পাতার চাপ ক্রমশ বাড়ছে। টিকটিকের চেয়ে এই গাছ কম হিংস্র কিসে? অভি কাষ্ঠ হাসি হেসে বলল, এসব গাছ বাড়িতে থাকলে পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত। আসলার জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না। কান্তিবাবু বললেন, এ গাছ আরশোলা হজম করতে পারবে না, তাছাড়া এর পাতার আয়তনও ছোট। আরশোলার জন্য অন্য গাছ, এই যে এইদিকে আসুন। পাশের বক্সের সামনে গিয়ে দেখি লিলির মতো বড় বড় লম্বা পাতাওয়ালা একটি গাছ। প্রত্যেকটি পাতার ডগা থেকে একটি করে ঢাকনা সমেত থলির মতো জিনিস ঝুলছে। এটির ছবি মনে ছিল, তাই আর চিনিয়ে দিতে হলো না। কান্তিবাবু বললেন, এই হলো নেপেনথিস বা পিচার প্লান্ট। এর খাই অনেক বেশি। প্রথম যখন গাছটি পাই তখন এর থলি থেকে একটি ছোট্ট পাখিকে ছিপড়ে অবস্থায় পেয়েছিল। বাপরে বাপ! অভির তাচ্ছিলের ভাব ক্রমশই অন্তহিত হচ্ছিল। এখন ওটা কি খায়? আরশোলা, প্রজাপতি, শুয়োপোকা এইসব আর কি। মাঝে আমার কলে একটি ইঁদুর ধরা পড়েছিল, সেটিকেও খাইয়ে দেখলাম, আপত্তি করেনি। তবে গুরুপাকের ফলে এইসব গাছ অনেক সময় মারা যায়। অত্যন্ত লোভী তো, কোন অবধি ভোজন সইবে সেটা নিজেরাই আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিষয়ে এ বক্স থেকে ও বক্স ঘুরে ঘুরে গাছগুলোকে দেখতে লাগলাম। বাটারওয়াট, সানরিউ, ব্লাডারওয়াট, অ্যারজিয়া, এইগুলোর ছবি আগে দেখেছি, তাই চিনিয়ে দিতে মোটামুটি পারলাম। কিন্তু অন্যগুলো একেবারে নতুন, একেবারে তাজ্জব, একেবারে অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছে। তার কোনোটা পৃথিবীর অন্য কোনো কালেকশানেই নেই বললেই চলে। এর মধ্যে সবচেয়ে সুন্দর গাছ যেটি সানরিউ, তার ছোট্ট পাতার চারপাশে সরু লম্বা লম্বা রোয়ার ডগায় জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটি সুতোর ডগায় এলাচের দানার সাইজে এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটাকে আস্তে আস্তে পাতাটির কাছে নিয়ে যেতেই খালি চোখে দেখতে পেলাম রোয়াগুলো সব একসঙ্গে লম্বা হয়ে লুব্ধ ভঙ্গিমায় মাংস টুকরোটির দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন, মাংসটা পেলে পাতাটা ফ্লাই ট্র্যাপের মতোই ওটাকে জাপটে ধরে নিত, তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে অকেজো ছিপড়েটাকে ফেলে দিত। তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাৎ নেই, কি বলো? হ্যাঁ। আমরা শেড থেকে বেরিয়ে বাগানে এলাম। শিরীষ গাছের ছাওয়াটা লম্বা হয়ে বাগানের ওপর পড়েছে। ঘড়িতে দেখলাম 4টে বাজে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশ গাছের কথাই তোমরা বোটানির বইতে পাবে, তবে আমার যেটি সবচেয়ে আশ্চর্য সংগ্রহ সেটির কথা আমি না লিখলে কোনো বইয়ে পাবে না। সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল, চলুন অভিজিৎ বাবু। কান্তিবাবুর পেছন পেছন এবার আমরা বড় কারখানা ঘরটার দিকে এগোলাম। টিনের দরজা তালা দিয়ে বন্ধ, দুদিক দুটো জানালা রয়েছে। তারই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উঁকি মেরে আমাদেরকে বললেন,
ভেতরে কি আছে দেখো একবার। অভি আর আমি জানালায় মুখ লাগালাম। ঘরের পশ্চিম দিকে দেওয়ালের উপরের দিকে দুটো কাচের জানালা, যা স্কাইলাইট দিয়ে রোদ আসায় ভেতরটা একটু আলো হয়েছে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে হঠাৎ দেখলে সেটিকে গাছ বলে মনে হয় না, বরং একাধিক সুরবিশিষ্ট কোনো আজব জানোয়ার বলে মনে হতে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে গুড়ি একটা আছে, সেটা 5-6 হাত উঠে একটি মাথায় শেষ হয়েছে, এবং সেই মাথায় হাতখানেক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলি সুরের উৎপত্তি হয়েছে। গুনে দেখি 7টা সুর। গাছের গা পাংশুটে মসৃণ এবং সর্বাঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। সুরগুলো আপাতত মাটিতে নুয়ে পড়ে আছে, কেমন যেন নির্জীব ভাবে, কিন্তু তাও গাটা ছমছম করে উঠল। অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরো একটা জিনিস লক্ষ্য করলাম। ঘরের মেঝেতে গাছের চারদিকে পাখির পালক পড়ে আছে। কতক্ষণ চুপ করেছিলাম জানি না। কান্তিবাবুর গলার স্বরে আবারও যেন সম্বিত ফিরে পেলাম। গাছটি এখন ঘুমোচ্ছে, উঠবার সময় হলো বলে। কবি অবিশ্বাসের সুরে বলল, ওটা কি সত্যি গাছ? কান্তিবাবু বললেন, মাটি থেকে গজিয়েছে যখন, তখন গাছ ছাড়া আর কি বলবেন বলুন। হাব ভাব অবশ্যই গাছের মতো নয়। অভিধানের উপযুক্ত কোনো নাম নেই। আপনি কি বলেন? সেপ্টোপাস, অর্থাৎ বাংলায় সপ্তপাশ। পাশ অর্থাৎ বন্ধন, যেমন নাগপাশ। আমরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। বললাম, এই গাছ কোথায় পেলেন? মধ্য আমেরিকা নিকারাগুয়া হ্রদের কাছেই গভীর জঙ্গল আছে, তার ভেতরে। অনেক খুঁজতে হয়েছে তাই না বলুন? ওই অঞ্চলেই যে আছে সেটা জানা ছিল। তোমরা বোধহয় প্রফেসর ডানস্টানের কথা শোনোনি। উদ্ভিদ বিজ্ঞানী ও পর্যটক ছিলেন। মধ্য আমেরিকায় গাছপালার সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। ঠিক কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি। মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার তৎকালীন ডায়েরি শেষের দিকে এই গাছের উল্লেখ পাওয়া যায়। আমি তাই প্রথম সুযোগেই নিকারাগুয়ার দিকে চলে যাই। গুয়াটেমালার স্থানীয় লোকেদের কাছে এই গাছের বর্ণনা শুনতে থাকি। তারা বলে শয়তান গাছ। শেষটায় অবশ্যই এমন গাছ একাধিক চোখে পড়ে। বাঁদর, আর্মাডিলো অনেক কিছুই খেতে দেখেছি এই গাছকে। অনেক খোঁজার পর একটি অল্প বয়সে ছোট চারা গাছ পেয়ে সেটিকে তুলে আনি। 2 বছরের মধ্যে সে কি চেহারা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন ওটা কি খায়? যা দিই তাই খায়। কাল ইঁদুর ধরে দিয়েছিলাম, তারপর প্রয়াগকে বলে দিয়েছিলাম বিড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও দিয়েছি। তারপর তুমি আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ মুরগি, ছাগল ইত্যাদি। ইদানিং খিদেটা বড্ড বেড়েছে, খাবার জুগিয়ে উঠতে পারছি না। বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করে। কাল তো একটি কাণ্ডই হয়ে গেল। প্রয়াগ গিয়েছিল মুরগি দিতে। হাতিকে যেভাবে খাওয়ায় সেভাবেই খাওয়াতে হয়। প্রথমে গাছটার মাথার একটি ঢাকনা খুলে যায়, তারপর সুর দিয়ে খাবারটা হাতের থেকে নিয়ে মাথার গর্তের ভেতর পুরে দেয়। একটা যে কোনো খাবার পেটে পড়লে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত থাকা যায়। তারপর আবার সুরগুলো দোলাতে আরম্ভ করলে বুঝতে হয় যে খাবার অসম্পূর্ণ, আবার খেতে দিতে হবে। একদিন 2টো মুরগি অথবা একটা কচি পাঁঠা একদিন খাওয়া হয়ে যেত। কাল থেকে তার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে এসে প্রয়াগ দরজা বন্ধ করে চলে এসেছিল। অস্থির অবস্থায় সুরগুলো আছড়ালে একটি শব্দ হয়। দ্বিতীয় মুরগি পেয়ে হঠাৎ সেই আওয়াজটা পেয়ে প্রয়াগ গিয়েছিল অনুসন্ধান করতে। আমি তখন ঘরে বসে ডায়েরি লিখছি। হঠাৎ একটি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সেপ্টোপাসের কয়েকটি সুর প্রয়াগের ডান হাতটি আঁকড়ে ধরেছে। প্রয়াগ প্রাণপণে সেটি টেনে ছাড়বার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের আরেকটি সুর লক লক করে প্রয়াগের দিকে এগিয়ে আসছিল। আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে সুরটাকে একটি প্রচণ্ড আঘাত করে 2 হাত দিয়ে প্রয়াগকে টেনে কোনো রকমে তাকে উদ্ধার করি। তবে চিন্তার কারণ হচ্ছে ওই যে প্রয়াগের ডান হাতের কিছুটা মাংস সেপ্টোপাস খাবলে নিয়েছে এবং সেটাই পেটে পুড়েছে। এ আমার নিজের চোখে দেখা। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গেলাম। কান্তিবাবু একটি চেয়ারে বসে পড়লেন। তারপর পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সেপ্টোপাসের যে মানুষের প্রতি লোভ বা আক্রোশ থাকতে পারে তা কোনো ইঙ্গিত আমরা এতদিনে পাইনি। কাল যখন পেলাম তারপর এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কাল একবার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু কি আশ্চর্য বুদ্ধি গাছটার! সে খাবার ও সুরে নিয়ে ফেলে দিল।
একমাত্র উপায় হলো গুলি করে মারা। পরিমল, তোমায় কেন ডেকেছি এবার বুঝতে পারছো তো? আমি একটু চুপ করে থেকে বললাম, গুলি করলে মরবে কিনা সেটা আপনি জানেন? কান্তিবাবু বললেন, মরবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস ব্রেন বলে একটা জিনিস আছে। ওর চিন্তা শক্তি আছে যে, তার তো প্রমাণ পেয়েছি, কারণ আমি তো এতবার ওর কাছাকাছি গেছি। ও তো আমাকে কোনোদিনও আক্রমণ করেনি, আমাকে চেনে যেমন কুকুর তার মনিবকে চেনে। প্রয়াগের ওপর আক্রোশের কারণ হচ্ছে যে প্রয়াগ একেবারে ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে, খাবারের লোভ দেখিয়ে দেয়নি, কিংবা সুরের ডগার কাছে নিয়ে গিয়ে আবার পিছিয়ে নিয়েছে। মস্তিষ্ক ওর আছেই, এবং আমার বিশ্বাস সেটা যেখানে থাকবার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়। যেখানে ঘিরে সুরগুলো রয়েছে সেখানেই। তোমায় তাক করে গুলি ওর মাথাতেই মারতে হবে। অভি ফস করে বলল, সে আর এমন কি, সেটা 1 মিনিটের মধ্যেই পরীক্ষা করে দেখা যায়। পরিমল, তোর বন্দুকটা। কান্তিবাবু হাত তুলে অভিকে থামিয়ে দিলেন। বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারলে চলে? পরিমলের হান্টিং কোড কি বলে? আমি বললাম, ঘুমন্ত শিকারকে গুলি করা একেবারে নীতিবিরুদ্ধ। বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারে না সেখানে তো এ প্রশ্ন উঠতেই পারে না। কান্তিবাবু ফ্লাক্সে এনে চা পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতে মিনিট 15-এর মধ্যেই সেপ্টোবাসের ঘুম ভাঙলো। বাদশা পাশের ঘর থেকে কিছুক্ষণ উৎসব করছিল। হঠাৎ একটা খচমচ আর গোঙানির শব্দ পেয়ে আমি আর অভি উঠে গিয়ে দেখি বাদশা দাঁত দিয়ে তার প্রাণপণে বকলেসটা ছেঁড়ার চেষ্টা করছে। অভি ধমক দিয়ে বাদশাকে নিরস্ত করতে গেছে, এমন সময় কারখানা ঘর থেকে একটা সপাত সপাত শব্দ কানে এলো। তার সঙ্গে একটা উগ্র গন্ধ পেলাম। গন্ধটা এমন যার তুলনা দেওয়া খুব মুশকিল। ছোটবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফর্মের গন্ধ শুকতে হয়েছিল, তার সঙ্গে হয়তো কিছুটা মিল আছে। কান্তিবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, চলো, সময় হয়ে গেছে, চলো। আমি বললাম, গন্ধটা কিসের? সেপ্টোপাসের। এই গন্ধ ছড়িয়েই ওরা শিকার করে। কান্তিবাবুর কথা শেষ হলো না। বাদশা প্রচন্ড এক টানে বকলসটা ছেড়ে ধাক্কার চোটে অভিকে উল্টিয়ে ফেলে তীর বেগে পাগলের মতো ছুটে পালালো সেই গন্ধের উৎসের দিকে। অভি কোনরকমে উঠে, সর্বনাশ! বাচ্চা, দাঁড়া বাচ্চা, যাস না। বলে ছুটলো বাদশার পেছনে। আমি গুলি ভরা বন্দুক নিয়ে কারখানা ঘরের দিকে ছুটে গিয়ে দেখি বাদশা এক বিরাট লাফে একমাত্র খোলা জানলার উপর উঠল এবং অভির বাধা দেওয়ার শেষ চেষ্টা ব্যর্থ করে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল। কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম রামপুর হাউন্ডের মর্মান্তের আর্তনাদ। ঢুকে দেখি একসুরে শানাচ্ছে না, একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মরণ পাশে আবদ্ধ করেছে। কান্তিবাবু চিৎকার করে বলে উঠল, তোমরা আর এগিও না, পরিমল চালাও গুলি। বন্দুক উঁচিয়েছি এমন সময় একটা চিৎকার কানে এলো। থামো! অভিজিতের কাছে তার কুকুরের মূল্য কতখানি তা এবার বুঝতে পারলাম। সে কান্তিবাবুর বারণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের 3টি সুরের মধ্যে একটিতে আঁকড়ে ধরল। তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। 3টি সুরই একসঙ্গে বাদশাকে ছেড়ে দিয়ে অভিকে আক্রমণ করলো, আর অন্য 4টে সুর যেন মানুষের রক্তের লোভেই হঠাৎ সজাগ হয়ে লোলুপ জিহবার মতো লকলক করে উঠল। কান্তিবাবু আবার বললেন, চালাও চালাও গুলি, ওই যে মাথা। সেপ্টোপাসের মাথায় দেখলাম একটা ঢাকনা আস্তে আস্তে খুলে যাচ্ছে। ঢাকনার নিচে গহ্বর, আর অভি সমেত সুরগুলো শূন্যে উঠে সেই গহ্বরের দিকে চলেছে। অভির মুখ রক্তহীন ফ্যাকাশে, তার চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। চরম সংকটের মুহূর্তে আমি এর আগেও দেখেছি আমার স্নায়ুগুলো যেন হঠাৎ কেমন ম্যাজিকের মতো সংযত সংহত হয়ে যায়। আমি নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথার 2টি চক্রের মাঝখানে অব্যর্থ নিশানায় গুলি ছুড়লাম। ছোড়ার পর মুহূর্তেই মনে আছে ফিনকে দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা, আর মনে আছে সুরগুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে নেতিয়ে পড়েছে, আর সেই সঙ্গে আগের সেই গন্ধটা হঠাৎ তীব্রভাবে বেড়ে উঠেছে, আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করছে। আগের ঘটনার প্রায় 4 মাস কেটে গেছে। এতদিনে আবার আমার অসমাপ্ত উপন্যাসটা নিয়ে পড়েছি। বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি, তবে অভি ইতিমধ্যে একটি ম্যাস্টিফ ও একটি তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটি রামপুর হাউন্ডের সন্ধান করছে। অভির পাঁজরে 2খানা হাড় ভেঙেছিল। 2 মাস প্লাস্টারে থাকার পর জোর ফিরে পেয়েছে। কান্তিবাবু কাল এসেছিলেন, বললেন কীটখোর গাছপালা সব বিদায় করে দেওয়ার কথা ভাবছেন, বরং সাধারণ শাকসবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয়, ঝিঙে, উচ্ছে, পটল এইসব আর কি।
যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি, তুমি আমার এত উপকার করলে, এই ধরো একটা নেপেনথিস, তোমার ঘরের পোকাগুলোকে অন্তত। আমি বাধা দিয়ে বললাম, না না, ওসব আপনি ফেলে দিতে চাইলে ফেলে দিন, আমার পোকা ধরার জন্য কোনো গাছের দরকার নেই। কিং কোম্পানি ক্যালেন্ডারের পেছন থেকে শব্দ এলো, ঠিক ঠিক ঠিক।